আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা নিয়ে আসলাম আমাদের 10 মিনিট স্কুল হিসাব বিজ্ঞানের আরো একটি ক্লাস। আমরা করছি হিসাব বিজ্ঞান ফার্স্ট পেপারের সেকেন্ড অধ্যায় হিসাবের বইসমূহ, এবং এই চ্যাপ্টার থেকে আমরা আজকে যে টপিকটা কভার করব সেই টপিকগুলো হচ্ছে খুচরা নগদান বইয়ের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, খুচরা নগদান বইয়ের প্রকারভেদ এবং সাধারণ খুচরা নগদান বই। তো চলো আজকের ক্লাসটি শুরু করে দেওয়া যাক। প্রথমে জেনে নেই আমরা খুচরা নগদান বই বলতে মেনলি আমরা কি বুঝে থাকি। আমরা জানি একটা ব্যবসায়ের মধ্যে কিন্তু প্রচুর সংখ্যক নগদ লেনদেন সংঘটিত হয়। তো এই যে লেনদেনগুলো সংঘটিত হচ্ছে এর সবগুলো তো অবভিয়াসলি সেম অঙ্কের হবে না। কিছু কিছু হয় হচ্ছে খুবই বড় অঙ্কের এবং কিছু কিছু লেনদেন হয় হচ্ছে খুবই ছোট অঙ্কের। এখন যদি একজন হিসাব রক্ষক সব ধরনের টাকার অঙ্ক নিয়ে যদি হিসাব করেন, তখন দেখা যায় যে হিসাবের মধ্যে কি একটু গোলমাল লেগে যায়। যেমন জাস্ট ইমাজিন করো, তুমি 10 লক্ষ টাকার হচ্ছে প্রোডাক্ট ক্রয় করলা, তুমি 15 লাখ টাকার প্রোডাক্ট বিক্রি করলা, তারপর হচ্ছে অন্য আর জায়গায় খরচ হলো 3 লাখ টাকা, 10 লাখ টাকা, তোমার বড় বড় অ্যামাউন্টের খরচ হচ্ছে। যদি এর মধ্যে তোমার একটা আমি যোগ করি, রিক্সা ভাড়া হচ্ছে 30 টাকা, আবার বাস ভাড়া হচ্ছে মনে করো 50 টাকা, মণিহারি খরচ 140 টাকা, এই টাইপের খরচগুলো যদি হচ্ছে আমরা এত বড় বড় অ্যামাউন্টের সাথে যোগ করি, তখন আসলে এটা ট্র্যাক রাখাটা খুবই হার্ড হয়ে যায়। এই কারণে যেটা করা হয় যে বড় প্রতিষ্ঠানগুলো ছোট অঙ্কের নগদ লেনদেনগুলোকে আলাদা করে সম্পাদন এবং হিসাবভুক্ত করার জন্য প্রধান ক্যাশিয়ারের পাশাপাশি একজন খুচরা ক্যাশিয়ার নিয়োগ করা হয়। অর্থাৎ একজন তো মেন ক্যাশিয়ার আছেন, তিনি যেটা করবেন তিনি সকল ধরনের বড় ধরনের লেনদেনগুলোকে অন্তর্ভুক্ত করবেন, আর ছোটখাটো যে লেনদেনগুলো রয়েছে যাতায়াত ভাড়া, ডাক ও তার, মণিহারি, দেন হচ্ছে রিক্সা ভাড়া, তারপর অন্যান্য যত ধরনের বাস ভাড়া, এই টাইপের যে খুচরা খরচগুলো রয়েছে যেগুলো দৈনন্দিন সম্পর্কিত হয়, বলতে গেলে বছরে একাধিকবার সংগঠিত হয় এবং টাকার পরিমাণ খুবই ছোট বা কম, ওই সকল ক্ষেত্রে এই আলাদা করে যে ক্যাশিয়ার রাখা হলো খুচরা ক্যাশিয়ার, তিনি জাস্ট ওইগুলো নিয়ে হচ্ছে কাজ করেন। তো যেটা করা হয় মাসের শুরুতে তাকে প্রধান ক্যাশিয়ার যেটা করে কিছু পরিমাণ টাকা হচ্ছে আগের থেকে অ্যাডভান্স দিয়ে দেয়, এবং ওই যে টাকা রয়েছে ওই টাকা দিয়েই সে যে কি করে, এই যে খুচরা ক্যাশিয়ার সে তার পুরো মাসের খরচগুলোকে নির্বাহ করে থাকে। তো মাসের শেষে খরচের একটা যে হিসাব রয়েছে সেটা প্রধান ক্যাশিয়ার নিকট উপস্থাপন করা হয়। মনে করো যে প্রধান ক্যাশিয়ার যেটা করলো, খুচরা ক্যাশিয়ারকে 5,000 টাকা দিল, 5,000 টাকার মধ্যে হয়তো 4,000 টাকা খরচ হয়েছে আর 1,000 টাকা খরচ হয়নি। সো 4,000 টাকা কোন কোন খাতে খরচ হলো ওই বিবরণ হচ্ছে অবশ্যই খুচরা ক্যাশিয়ারকে প্রধান ক্যাশিয়ারের কাছে দেওয়া লাগবে। এই যে হিসাবটা নিয়ে আমরা কথা বললাম, এই খুচরা নগদান খুচরা ক্যাশিয়ার যে হিসাবটা করছে ওইটাকে বলতে পারি হচ্ছে আমরা খুচরা নগদান বই। এতে খুচরা যে খরচগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে লিপিবদ্ধ করা পসিবল হয় এবং নিয়ন্ত্রণ করাটা কিন্তু অনেক বেশি ইজি হয়ে যায়। তো এবার আমরা দেখে নিব খুচরা নগদান বইয়ের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে। প্রথমটি, প্রধান ক্যাশিয়ারের চাপ কমানো। যেহেতু প্রধান ক্যাশিয়ার হচ্ছে কি করে থাকেন, অনেক বেশি সংখ্যক লেনদেন নিয়ে হচ্ছে কাজ করে থাকেন, তো তার জন্য সব ধরনের বড় লেনদেন এবং ছোট লেনদেন নিয়ে কাজ করাটা কিন্তু অনেক বড় প্রেশারের ব্যাপার। তো এই কারণে যেহেতু হচ্ছে আলাদা করে একজন পেটি ক্যাশিয়ার চলে আসছেন বা খুচরা ক্যাশিয়ার চলে আসছেন, সে কিন্তু বিশাল একটা অংশ নিজেই করে নিচ্ছে। তার ফলে যেটা হয় যে সে শুধুমাত্র বড় যে লেনদেনগুলো রয়েছে সেগুলোর দিকে মনোযোগ দিতে পারে, ছোট লেনদেনগুলোকে নিয়ে প্রধান ক্যাশিয়ারকে কিন্তু হচ্ছে কি করতে হয় না, তেমন বেশি আর চিন্তা করতে হয় না, কারণ ওইগুলো নিয়ে কাজ করে হচ্ছে কি পেটি ক্যাশিয়ার অথবা খুচরা ক্যাশিয়ার। তার ফলে তার উপর যে চাপ সেটা কিন্তু কমে গেল। এরপর নগদান বইয়ের আয়তন কমানো। যেটা হয় যেহেতু নগদের লেনদেনের সংখ্যা এমনি কম, নগদ লেনদেন তো হচ্ছে খুব বেশি তেমন দেখা যায় না আর কি, আমাদের ধারে লেনদেন হতে পারে, অনগদ লেনদেন হতে পারে। তো নগদ লেনদেনের মধ্যে যদি হচ্ছে আবার খুচরা নগদ লেনদেনগুলো যদি আলাদা করে নিয়ে যাওয়া হয়, তখন কিন্তু আমার নগদ লেনদেনের পরিমাণ কিন্তু অনেক কমে যায়। নগদ লেনদেন হয় না এরকম না, অনেক ধরনের লেনদেন হয়, বাট লেনদেনের মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে আর কি, ক্লাসিফিকেশনগুলো এটা কমে যায় অনেক। যেমন নগদ লেনদেনের কিন্তু খুব বেশি হচ্ছে উৎস নেই, যেমন হতে পারে নগদে পণ্য বিক্রয়, নগদে পণ্য ক্রয়, অথবা বিভিন্ন খরচগুলো নগদে দেওয়া, এই টাইপের যে উৎসগুলো রয়েছে উৎস কিন্তু খুবই কম। যদিও অনেক নগদ লেনদেন হয় প্রত্যেকদিন, কিন্তু উৎস খুব বেশি নেই। কিন্তু এর মধ্যে যদি হচ্ছে আবার খুচরা খরচগুলোকে আমি যদি আলাদা করে নিয়ে যাই, তখন দেখা যায় যে আমার মেন সোর্স যে টাকা প্রবাহ হওয়ার যে সোর্স, ওগুলো কিন্তু আরো কমে যাচ্ছে।
তার ফলে আমরা যে নগদান বইটা তৈরি করি তার আয়তনটা ছোট হয়ে যাবে, কারণ এখন একটা নগদান বই দুইটা নগদান বই ভাগ হয়ে যাচ্ছে, একটা খুচরা নগদান বই আর একটা হচ্ছে প্রধান নগদান বই। সেটা হতে পারে 1 ঘোড়া, সেটা হতে পারে 2 ঘোড়া অথবা 3 ঘোড়া। তো যাই হোক, আলটিমেটলি কিন্তু আমার নগদান বইয়ের আয়তন যেটা রয়েছে সেটা কমে যাচ্ছে। ভুল ত্রুটির সম্ভাবনা হ্রাস, যেহেতু ছোটখাটো অ্যামাউন্ট দিয়ে একটা হচ্ছে আলাদা করে নগদান বই তৈরি করা হচ্ছে, আর বড় অ্যামাউন্ট গুলো দিয়ে আমাদের এখানে তৈরি করা হচ্ছে নগদান বই। তার ফলে দুইটা ভিন্ন ভিন্ন বই তৈরি করার ফলে যেটা মিক্সচার ঘটে না, তার ফলে ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা অনেকাংশেই হচ্ছে হ্রাস পায়। নাহলে দেখা যায় যদি অনেক বড় বড় অ্যামাউন্টের সাথে ছোটখাটো অ্যামাউন্ট যোগ বিয়োগ করতে হয়, তখন গিয়ে ভুল হওয়ার সম্ভাবনা অনেক পরিমাণে বেড়ে যায়। আর এই সকল কিছুর ফলে কিন্তু আমার হিসাবের কাজ খুবই সহজকরণ হয়ে পড়ছে। তো আমি একটা আইডিয়া পেয়ে যাই যে বড় বড় যে ব্যয়গুলো রয়েছে সেগুলা প্রতিনিয়ত ঘটে নাকি হচ্ছে আমাদের কত সময় পর পর ঘটে, আর খুচরা খরচগুলোর মধ্যে গিয়ে দেখা যায় যে খুচরা খরচগুলো হচ্ছে প্রতিনিয়ত কত করে হচ্ছে, এই সম্পর্কে একটা আইডিয়া চলে আসে। তার ফলে হিসাবের কাজ করাটা কিন্তু সহজকরণ হয়। 5 নাম্বারটা হচ্ছে নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণটা হচ্ছে যেহেতু আমি এখন জানতে পারছি যে আমার কোন কোন খাতের মধ্যে গিয়ে কেমন ব্যয় হচ্ছে, যদি মনে হয় কোনো খাতে বেশি ব্যয় হচ্ছে বা কোনো খাতের মধ্যে গিয়ে হচ্ছে আমার আয় পরিমাণ কমে গিয়েছে, তখন ওই খাতগুলোর দিকে মনোযোগ দিব। যে খাতে ব্যয় বেড়ে গিয়েছে ট্রাই করবো ওই খাতের ব্যয়গুলো কমিয়ে আনার জন্য, বা যদি কোনো কারণে আয় কমে যায় তাহলে কিভাবে করে আয় বাড়ানো যায় সেগুলো চিন্তা করবো আমরা। তো এই খুচরা নগদান বই ইউজ করার ফলেই কিন্তু আমরা এই জিনিসগুলো সম্পর্কে জানতে পারছি এবং আমরা নিয়ন্ত্রণটা হচ্ছে আমাদের জন্য খুব বেশি ইজি হয়ে গিয়েছে। এরপর আমরা জানবো খুচরা নগদান বইয়ের প্রকারভেদ সম্পর্কে। খুচরা যে নগদান বই সেটাকে প্রধানত ভাগ করতে পারি আমরা দুই ভাগে, সাধারণ খুচরা নগদান বই আর বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই। যেই নগদান বইয়ের মধ্যে আমাদের নগদ যে খরচগুলো রয়েছে খুচরা খরচ, সেগুলোকে হচ্ছে আলাদা আলাদা ক্লাসিফিকেশন করে হচ্ছে লেখা হয় না, অর্থাৎ কোনটা কোন গ্রুপের আন্ডারে গিয়ে পরে হবে করে কিছু লেখা হয় না, ওইটাকে বলতে পারি হচ্ছে আমরা সাধারণ খুচরা নগদান বই বলতে পারি। কিন্তু যেদিকের মধ্যে প্রত্যেকটা খরচকে হচ্ছে আলাদা আলাদা টাইটেলের আন্ডারে নিয়ে আসা হয়, যে কোনটা কোন খরচের মধ্যে পড়ছে, সেটাকে বলতে পারি আমরা বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই। বিশ্লেষণাত্মককে ভাগ করা যায় আবার দুই ভাগে, সাধারণ বিশ্লেষণাত্মক আর অগ্রদত্ত বিশ্লেষণাত্মক পদ্ধতি। দেখা যায় যে কিছু কিছু নগদান বই যে প্রধান ক্যাশিয়ার রয়েছে সে তার আন্ডারে যে পেটি ক্যাশিয়ার আনলো তাকে প্রতি মাসের শুরুতে হচ্ছে একটা সার্টেন পরিমাণ টাকা দিয়ে দেয়, যেটা একদম নির্দিষ্ট করা। মনে করো এই পরিমাণ ঠিক করা হলো 5,000 টাকা, তো প্রতি মাসের শুরুতে অবশ্যই হচ্ছে এখানে যে মেন ক্যাশিয়ার রয়েছে সে 5,000 টাকা দিবে হচ্ছে পেটি ক্যাশিয়ারকে। যদি এমন হয় 5,000 টাকা দেওয়ার পরে কিছু পরিমাণ টাকা বেঁচে গেল, যেমন 1,000 টাকা বেঁচে গেল, 4,000 টাকা খরচ হয়েছে, এই 1,000 টাকা কিন্তু তার কাছে অলরেডি আছে, তো প্রধান ক্যাশিয়ার কিন্তু তাকে 5,000 টাকা দিবে না, বরং তাকে 4,000 টাকা দিবে। আগের 1,000 আর নতুন 4,000 মিলে সে 5,000 টাকা নিয়ে তার বিজনেস শুরু করতে পারবে। তো এই বিশ্লেষণাত্মক খুচরা পদ্ধতি দুই প্রকার, একটা সাধারণ, একটা অগ্রদত্ত। যদি সব সময় হচ্ছে টাকাগুলা প্রতি মাসের শুরুতে দিয়ে দেওয়া হয় যে এই পরিমাণ টাকা দেওয়া হবেই, ওটাকে বলতে পারি হচ্ছে আমরা অগ্রদত্ত খুচরা নগদান বই। আর যদি আলাদা করে কিছু বলা না হয় যে প্রতি মাসের শুরুতে সেম পরিমাণ টাকা দিবে নাকি দিবে না, সেটাকে বলতে পারি হচ্ছে আমরা সাধারণ বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই বলতে পারি। এই ক্লাসের মধ্যে মেইনলি আমরা জানবো সাধারণ খুচরা নগদান বই সম্পর্কে। তো সাধারণ খুচরা নগদান বই এটা কোনটা? সাধারণ খুচরা নগদান বই হচ্ছে অনেকটাই এক ঘোড়া নগদান বইয়ের অনুরূপ, কাছাকাছি হচ্ছে ঘর দিয়ে দিলে ম্যাথ করা হয়। এই বইয়ে ডেবিট দিকে মেইনলি ক্যাশিয়ারের কাছ থেকে যে পরিমাণ টাকা পাওয়া গিয়েছে সেটা লেখা হয়, এবং ক্রেডিট দিকে যতগুলো খরচ গিয়েছে খুচরা খরচ ওইগুলোকে হচ্ছে আমরা সিরিয়াল লিখতে থাকি। যেই বইতে প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে প্রাপ্ত অর্থ এবং খুচরা খরচগুলোকে হচ্ছে তারিখ অনুযায়ী লেখা হয় তাকেই বলতে পারি আমরা সাধারণ খুচরা নগদান বই। তো এটা হচ্ছে খুচরা নগদান বইয়ের সংজ্ঞা, সাধারণ খুচরা নগদান বই, যেখানে প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে প্রাপ্ত অর্থ আর খরচগুলোকে তারিখ অনুযায়ী লেখা হয়, তাকেই আমরা সাধারণ খুচরা নগদান বই বলতে পারি। এই ধরনের নগদান বইয়ের প্রচলন অ্যাকচুয়ালি বর্তমানে নেই, কারণ এই পদ্ধতিতে খরচটা যদি লিপিবদ্ধ করা হয় এগুলাকে কোনো হেডিং এর আন্ডারে নিয়ে যাওয়া হয় না, ফলে প্রত্যেকটা খরচের জন্য আলাদা আলাদা করে হচ্ছে আমাদের খতিয়ানের মধ্যে সংশ্লিষ্ট খাত লেখার হচ্ছে প্রয়োজন হয়। এটা আমরা পরে গিয়ে ব্যাপারটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো, যখন কিনা আমরা বিশ্লেষণাত্মক পদ্ধতি করব তখন গিয়ে দেখব যে এই সমস্যাটা হয় না। তখন আমরা নির্দিষ্ট টাইটেলের আন্ডারে আমরা ব্যয়গুলোকে হচ্ছে অন্তর্ভুক্ত করি, ফলে ওইগুলা যোগ বিয়োগ করে আমরা একটাই খতিয়ান করতে পারি। কিন্তু যেহেতু এখানে খুচরা নগদান বইয়ের মধ্যে গিয়ে হচ্ছে সবগুলা আলাদা আলাদা করে হচ্ছে লেখা হচ্ছে, কারোর সাথে কারো সম্পর্ক নেই, এই কারণে গিয়ে হচ্ছে
খুচরা নগদান বইয়ের জন্য আমাদের খতিয়ানের প্রত্যেকটি হিসাবের খাত আলাদা করে লিখতে হয়। আর খুচরা খরচের পরিমাণ অধিক হয় বলে এই খতিয়ান তৈরি করাটাও কিন্তু কিছুটা প্রলম্বিত বা বিলম্বিত হয়ে পড়ে। তো এই খুচরা নগদান বইয়ের যে অসুবিধাগুলো রয়েছে, এই সমস্যাগুলো দূর করার জন্যই বর্তমানে বিশ্লেষণাত্মক খুচরা নগদান বইয়ের প্রবর্তন ঘটেছে। তো খুচরা নগদান বই বা সাধারণ খুচরা নগদান বইয়ের ঘরটা কিছুটা এরকম: তারিখ, বিবরণ, টাকা, তারিখ, বিবরণ, ভাউচার নং আর টাকা। সো ডেবিট দিকে হচ্ছে খুচরা নগদান বইয়ের যে ক্যাশিয়ার যত টাকা পেয়েছিল ওটা দিয়ে শুরু করা হয়, অন্যদিকে হচ্ছে সব খরচগুলোকে ক্রেডিট দিকে দেখা হয়। যেমন একটা খুচরা নগদান বইয়ের মধ্যে কিন্তু হচ্ছে আমরা অনেক ধরনের খুচরা খরচগুলোকে অন্তর্ভুক্ত করে থাকি। একটা কাগজ ক্রয় করলাম, এটা মনিহারি খরচ। তারপর হচ্ছে আমি যে কোনো যাতায়াত ভাড়া দিলাম, যেমন রিক্সা ভাড়া, ট্রাক ভাড়া, আর হচ্ছে যে কোনো ধরনের বহন খরচ দেওয়া হলো, যেমন যে কোনো ধরনের পরিবহন খরচ, এরকম অনেক ধরনের খরচ কিন্তু হতে পারে। তো এই সবগুলো খরচকে হচ্ছে আমরা ক্রেডিট দিকে নিয়ে আসবো। আর ক্যাশিয়ার যে পরিমাণ টাকা হচ্ছে প্রধান ক্যাশিয়ার পেটি ক্যাশিয়ারকে দিচ্ছি, ওই পরিমাণ টাকা হচ্ছে আমরা ডেবিট দিকে নিয়ে আসবো। আমরা একটা উদাহরণ দেখে নিই, তাহলে হচ্ছে আমাদের এই পার্ট সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। ধরো 2019 সালের জানুয়ারির 1 তারিখে যে প্রধান ক্যাশিয়ার ছিল সে খুচরা ক্যাশিয়ারকে 2000 টাকা দিয়েছে জানুয়ারি মাসে খরচ করার জন্য। অর্থাৎ সে তার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে দেখেছে যে প্রতি মাসে কত টাকা করে 2000 টাকা করে হচ্ছে ব্যবসার মধ্যে লাগে। তো যেহেতু এই পরিমাণ টাকা হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে, খুচরা নগদান যে ক্যাশিয়ার আছে তার খুচরা ক্যাশিয়ারের কাছে টাকা বেড়ে গিয়েছে, তো সে সেটাকে ডেবিট দিকে নিয়ে আসবে। তো তারিখে লিখবে 2019 জানুয়ারি 1, বিবরণের ঘরে লিখবে হচ্ছে নগদান হিসাব, যেহেতু সে নগদ টাকাটা পেয়েছে, এবং টাকা হয়ে যাবে হচ্ছে 2000 টাকা। এরপর যত ধরনের খুচরা খরচগুলো রয়েছে এগুলাকে হচ্ছে ক্রেডিট দিকে নিয়ে আসা হবে। যেমন কয়েকটা হচ্ছে এখানে খরচ দেওয়া আছে। জানুয়ারির 4 তারিখে কাগজ ক্রয় করা হয়েছিল, জানুয়ারির 11 তারিখে বাস ভাড়া প্রদান করা হয়েছিল। এরকম কিন্তু আরো অনেক ধরনের খুচরা খরচ হওয়া পসিবল ছিল, বাট ধরে নিয়ে আপাতত জাস্ট এই দুইটাই হচ্ছে খরচ হয়েছে এই ম্যাথের মধ্যে। কাগজ ক্রয়ের পরিমাণ দেওয়া আছে 700 টাকা, আর বাস ভাড়ার পরিমাণ এখানে দেওয়া আছে 600 টাকা। এই দুইটা যোগ করলে বের হয় 1300 টাকা। তাহলে আমরা যেটা করব, ডেবিট দিক যোগ করব আর ক্রেডিট দিক যোগ করব। মানে সাধারণত এক ঘর নগদান বই আমরা যে ওয়েতে করি এটা কিন্তু অনেকটাই সেম ওয়েতে। আমরা খরচগুলা মানে যার কারণে আমাদের নগদ টাকা চলে গিয়েছে সেটা ক্রেডিট দিকে নিয়ে আসছি, যার কারণে নগদ টাকা এসেছিল সেটাকে আমরা ডেবিট দিকে নিয়ে আসছি। নাও ডেবিট দিক যোগ করলে বের হয় 2000 টাকা, আর ক্রেডিট দিক যোগ করলে বের হয় কত? দেখো 700 আর 600 মিলে হয় 1300। দুই দিকের পার্থক্য কত? দুই দিকের পার্থক্যের পরিমাণ হচ্ছে 700 টাকা। এই 700 টাকা কোন দিকে কম রয়েছে? ক্রেডিট দিকে কম রয়েছে। যেদিকে কম থাকবে সেই দিকে আমরা ওই পার্থক্যটা বসিয়ে দিব ব্যালেন্স সিডি নামে। সিডি মানে কি? সিডি মানে হচ্ছে ক্যারি ডাউন, আমাদের ব্যালেন্সকে স্থানান্তরিত করা হবে, এটাকেই হচ্ছে আমরা ইংলিশে বলে থাকি ব্যালেন্স সিডি। এটা যেটা করতে হবে এই মাসের একদম লাস্ট তারিখ গিয়ে লিখতে হবে, এবং এটা হবে হচ্ছে জানুয়ারির 31 তারিখ হবে, নট 30। ব্যালেন্স সিডি কত টাকা হবে? দুই পাশে পার্থক্য হচ্ছে 700 টাকা। তারপর যদি দুই পাশ যোগ করি তাহলে এখানেও বের হবে 2000 টাকা, আর এদিকেও বের হবে হচ্ছে 2000 টাকা। দেন ডাবল দাগ দিয়ে হচ্ছে আমরা আমাদের ম্যাথটা শেষ করে দিব। আর এই যে ব্যালেন্স সিডি, এই ব্যালেন্স সিডি পরবর্তী মাসের প্রথম তারিখের জন্য হয়ে যাবে হচ্ছে ব্যালেন্স বিডি। অ্যান্ড অবভিয়াসলি উল্টা দিকে নিয়ে আসা লাগবে, যেহেতু এই ব্যালেন্স সিডি ছিল ক্রেডিট দিকে, ব্যালেন্স বিডি চলে আসবে হচ্ছে ডেবিট দিকে 700 টাকা। তো এখানের মধ্যে যে ব্যাপারটা হচ্ছে, আমাদের খুচরা খরচ তো অনেকগুলো হয়ে থাকে, প্রত্যেকটা জন্য এভাবে করে হচ্ছে বিবরণের ঘরে আমরা আলাদা আলাদা করে দেখি। যদি আমার এমন হয় যে আমি নতুন করে আবার কাগজ ক্রয় করলাম জানুয়ারি 13 তারিখে, ওইটাকে আমরা আবার লিখবো। প্রত্যেকটার জন্য হচ্ছে আমাদের আলাদা আলাদা খতিয়ানের জন্য কি করতে হবে, আমাদেরকে ঘর করতে হবে, যার কারণে আমাদের পরবর্তী দিকে ম্যাথটা হচ্ছে অনেক বড় হয়ে যায়। এই সমস্যাগুলো দূর করার জন্যই পরবর্তীতে যে কাজ করা হয়, আমরা এই খুচরা নগদান বই, সাধারণ খুচরা নগদান বইয়ের জায়গায় আমরা বিশ্লেষণাত্মক খুচরা নগদান বইটাই হচ্ছে বেশি ইউজ করে থাকি, যেখানে আমরা দেখব পরবর্তীতে গিয়ে যে প্রত্যেকটা খুচরা খরচকে এক একটা ক্যাটাগরির আন্ডারে নিয়ে যাওয়া হয়। যেমন কাগজ ক্রয়, এটা মনিহারির আন্ডারে চলে যায়। বাস ভাড়া, এটা হচ্ছে যাতায়াত খরচের আন্ডারে চলে যায়। এটা কিন্তু আমরা এই ম্যাথগুলোর ক্ষেত্রে করছি না, যার কারণে বর্তমানে এই ম্যাথটা হচ্ছে খুবই কম ইউজ করা হয়ে থাকে। অ্যান্ড পরীক্ষার মধ্যে অনেস্টলি তোমাদের এই ম্যাথটা খুব বেশি দেয় না। পরীক্ষার মধ্যে দেখা যায় তোমাদের বিশ্লেষণাত্মক পদ্ধতির মধ্যে অগ্রদত্ত, সাধারণ বিশ্লেষণাত্মক এই পদ্ধতিগুলোই হচ্ছে বেশি আসে। তো আমরা জাস্ট এমসিকিউর জন্য হচ্ছে এই পার্টটা পড়ে রাখতে পারি, অ্যান্ড দেখে রাখলাম যদি এনি হোক পরীক্ষা আমাদের চলে আসছে, যাতে করে হচ্ছে আমরা কি করতে পারি, এটা থেকে অ্যান্সার করতে পারি। সো আই গেস তোমাদের সাধারণ খুচরা নগদান বই সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া চলে আসছে। তাহলে আজকের জন্য এতটুকুই, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে। ধন্যবাদ সবাইকে।